প্রিয় দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি তাইফুর রহমান তুহিন। সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান মতামত তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। সম্প্রতি বাংলাদেশকে নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন এই বিষয়টি আমরা শুনে আসতে চাই সাধারণ মানুষের মুখে। বিগত সরকারের যে আমার দুঃশাসন ছিল, যে নৈরাজ্য ছিল, যে ভোটের অনধিকার ছিল, চর্চা ছিল, যে অত্যাচার জুলুম নির্যাতন চলেছিল, সেই অত্যাচার থেকে আমরা আপাতত মুক্ত আছি। তো আমাদের এই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে, আমরা জানি যে আমরা বর্তমানে সেই নিরাপত্তা বোধ করতেছি, মানুষের হয়রানি থেকে বাঁচতেছি। যে আমি যেমন নিজেই কখনো ভোট দিতে পারি নাই, তো আমরা এটা থেকে দুঃশাসন থেকে মুক্ত হওয়ার জন্য বর্তমান সরকার যে পদক্ষেপ নিচ্ছে, যে সংস্কার কাজ চলতেছে, আমরা এতে অত্যন্ত খুশি এবং আমরা খুব শান্তিতে আছি। যেমন আগে ঘরে থাকতে পারতেছি না, অনেক নিরীহ মানুষদেরকে অত্যাচার জুলুম করেছে, সেই জুলুম থেকে আমরা আপাতত মুক্ত আছি। এই হচ্ছে কথা। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের কাছে বর্তমান যে অবস্থায় চলছে, আমরা মনে করি যে এই অবস্থায় সঠিক পরিচালনা হচ্ছে এবং আগামী দিনে সংস্কার যদি সুষ্ঠুভাবে করতে পারে, তাহলে সঠিক একটা নির্বাচন দিয়ে গণতন্ত্র উদ্ধার হবে আমাদের। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে সাম্প্রদায়িক যে দাঙ্গার একটা উস্কানি বাংলাদেশে দিচ্ছে পার্শ্ববর্তী দেশ, আসলে কি বাংলাদেশে বর্তমানে কি আসলে হিন্দু মুসলিমের মধ্যে যে ভেদাভেদ এগুলো আছে কিনা, এবং সেই সাথে এই চক্রান্ত মোকাবেলা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিয়েছে, সব ধর্মের মানুষের সাথে যে বৈঠক করেছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। আমি আসলে এই বিষয়টা বলতে চাই, বিষয়টা পরিষ্কার। বিগত দিনে যারা স্বৈরাচার পতনের হওয়ার পরে অন্তর্বর্তী সরকার যে ক্ষমতা আসছেন, আসার পরেই কিন্তু হিন্দুদের একটা পূজা গিয়েছিল, ওদের বড় পূজা। ওখানে আপনার পূজা মণ্ডপগুলা, আমাদের ইসলামী যত দলগুলো ছিল, আমরা সবাই সম্মিলিতভাবে কিন্তু তাদের মণ্ডপগুলো পাহারা দিয়েছি যাতে কোনো হাঙ্গামা না হয়। কিন্তু এই পরিস্থিতি আইসা এরা যারা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া যা মানে মিথ্যা গুজব প্রচার করছে, এটাকে আমি ধিক্কার জানাই। এবং আমাদের বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। সর্বোচ্চ মানে বাংলাদেশের সম্মিলিত যত হিন্দু মুসলমানের ধর্মীয় নেতারা আছে তাদের নিয়ে বৈঠকও হয়েছে। এখানে কিন্তু তাদের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তাদের ইয়াতে আসলে বাংলাদেশে হিন্দু মুসলমান কখনো ভেদাভেদ ছিল না এবং আদৌ ছিল না, এবং বিভিন্ন জায়গায় যে ভাঙচুর এগুলোর কোনো তারা প্রমাণও দেখাইতে পারে না। এটা মিথ্যা একটা দেখাইছে। আর বর্তমান সরকার যে পদক্ষেপটা নিয়েছে আমার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবার মতামত নিয়ে কিন্তু সে দেশ পরিচালনা করতেছে, তার ভিতরে আমি কোনো দেখতেছি না। যদি এইভাবে সে আগায় যায়, আমি মনে করি বাংলাদেশে আর একটু ভালো কিছু হবে। আমরা আগে বন্দিখানার মধ্যে ছিলাম, এখন আল্লাহর রহমতে আমরা নিঃশ্বাস ফলাইতে পারতেছি। এবং কি যে স্বৈরাচারী সরকার ছিল, এটা যন্ত্রণা, এদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যন্ত্রণা। আমরা ঘরের থেকে বাইরেতে পারি নাই, এবং কি রাস্তাঘাটে বাইরেতে পারি নাই। তারপরে যে এরা না পারলে পুলিশ দিয়ে করছে, ঠিক আছে। এদের কিছু ছাত্রলীগের পুলিশ ধুইকে আমাদেরকে অনেক নির্যাতন করছে, এবং কি দোকানপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনেক রকমেরই ওরা এগুলো করছে। তবে আশা করি ইনশাল্লাহ এখন আর নাই, আমরা সুস্থ আছি, ভালো আছি। আর বিষয়টা হলো কি যে আমাদের দেশে এখন বর্তমানে যে হিন্দু মুসলমান যে দাঙ্গা শুরু হয়েছে, এটা ওদের কারণে হচ্ছে। আওয়ামী লীগের কিছু নেতা বা এদের কারণে মনে করেন যে আপনার এগুলো হচ্ছে। এরা এগুলো মানে একটা ভেজাল লাগার ধান্দা করতেছে, এবং কি নির্বাচনটা যেন না হয়, ভাঙচুর, এগুলা ওদের কারণে এগুলো হচ্ছে। ভারত বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন চলছে, এই বিষয়গুলো নিয়ে আসলে সাধারণ মানুষ কি ভাবছে আমরা একটু জানতে চাই আপনার কাছে। যে টানাপোড়েন চলছে, এখান থেকে উত্তরণের জন্য আসলে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত, এবং বাংলাদেশ তাদের অবস্থান কি নিতে পারে? আমি বলতে চাই এ ব্যাপারে যে বাংলাদেশ সরকার যে পদক্ষেপ আছে তার থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। স্বাধীনতার পর থেকে এরা আমাদের দেশকে শোষণ করে যাচ্ছে, এরা কখনোই ভারতের বন্ধু হতে পারে না। বিগত সরকার যে ফ্যাসিস্ট, যা আমাদের দেশকে ক্ষতি করে গেছে, ভারতকে সুবিধা দিয়ে বাংলাদেশের ক্ষতি করে তারা যা করে গেছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। আমি স্পষ্ট বলতে চাই, আমাদের দেশের যে সরকার প্রধান আছেন, প্রধান উপদেষ্টা, সে আরও কঠোর হবে এবং ভারতের ব্যাপারে পুরোপুরি শক্ত পদক্ষেপ নেবে, কোনো ছাড় নয় এ ব্যাপারে। ভারত আমাদের কখনো বন্ধু না। যেভাবে প্রতিদিন আমাদের লোকজনকে বর্ডারে গুলি করে মারছে, আমাদের দেশের বর্ডার গার্ড তো কখনো তাদেরকে গুলি করে মারে না।
কিন্তু এটা তারা কখনোই পদক্ষেপ নেয় না এবং আমাদের দেশের জনগণের লাশ নিয়ে তারা উল্লাস করে। এইটা কোনোভাবেই এদেশের জনগণ মেনে নিতে পারে নাই এবং আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। কিন্তু আমরা দেখেছি বিগত হাসিনা স্বৈরাচারী সরকারের আমলে বাংলাদেশে হাসিনা সরকার ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য এবং ভারতের আনুকূল্য পাওয়ার জন্য বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমন চট্টগ্রামে, রংপুরে এবং বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়িঘরে জ্বালিয়ে দিয়ে মুসলমানদের উপর এবং বিএনপি জামাতের উপরে এই দোষ চাপানো হয়েছে, যাতে উনি রাজনৈতিক ফায়দা নিতে পারে। বাংলাদেশে অদ্যাবধি এই 5 তারিখ গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের প্রতি কোনো অত্যাচার হয় নাই, বরঞ্চ বাংলাদেশের সাধারণ জনগণ এবং সর্বস্তরের জনগণ সর্বদলীয়ভাবে হিন্দুদের মন্দির এবং বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে এদের সাথে একটি সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করতেছে। কিন্তু এই দেশকে অস্থিতিশীল করার জন্য হাসিনা পালিয়ে যাবার পর ভারতীয় কিছু মিডিয়া এবং কিছু চক্রান্তকারীদের সাথে নিয়ে এই দেশকে অস্থিতিশীল করার জন্য এরা কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যেটা সর্বৈব মিথ্যা এবং বানোয়াট। হাসিনা সরকার পতনের পর থেকে এই কিছু কুচক্রী মহল এই প্রোপাগান্ডা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বর্তমানে বাংলাদেশকে নিয়ে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, এটিকে কতটুকু যথেষ্ট হিসাবে মনে করেন কিনা একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমানে অন্তর্বর্তী সরকারের যারা আশেপাশে আছেন তারা আসলে মানে যথেষ্ট কাজ করতেছেন, কিন্তু এই কাজগুলো যদি আর একটু সঠিকভাবে করে বা সব দিক দিয়ে একটু দেখাশোনা করে, যে কারণ এখনও আমাদের এই সরকারের মধ্যে অনেক আওয়ামী লীগের অনেক দালাল রয়ে গেছে, অনেক দোষর রয়ে গেছে, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে। তারা যে সব ভালো কাজগুলো করতেছে এগুলো তো মানে এগুলোকে কীভাবে নস্যাৎ করা যায় সেভাবে তারা পায়তারি করতেছে। তো এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো ডক্টর ইউনূস স্যারের কাছে, যে উনি একটা মানে হাসিনা জিম্মি একটা দেশকে উনি যেভাবে একটা ছাত্র আন্দোলনের মাধ্যমে জনগণের মাধ্যমে যেভাবে উৎখাত করেছেন, এখন ওনার পিছনে অনেক ষড়যন্ত্র থাকবে। এখন উনি ওনার টেকনিক্যালি যারা মানে এই ষড়যন্ত্রগুলো করছে এইগুলোকে নির্মূল করে উনি সাধারণ জনগণ থেকে বা ভালো অনেক লোকজন আছে ওইখান থেকে কিছু লোক নির্বাচন করে এখানে বসানো উচিত। এখন বর্তমানে আপনার এই যে ভারত বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছে, কিভাবে এই সরকারকে বা পরবর্তী যারা আসবে তাদেরকে কিভাবে মানে দেশকে অরাজিত করা যায়, তাদেরকে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করানোর জন্য যে একটা কাজ করবে সেই কাজগুলো তারা করতে পারতেছে না, কারণ এখনও হায়ানার দল আমাদের ভিতরে রয়ে গেছে। তো এই সরকারের কাছে আমার একটাই আবেদন থাকবে, আপনারা অনেক বিচক্ষণ, তারপরে আরও বিচক্ষণতার পরিচয় দিতে হবে, যাতে এই দেশকে কোনোভাবে এই দুষ্কৃতিকারী যাতে আর কখনোই বাংলাদেশের মাটিতে না থাকতে পারে। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা বাংলাদেশের মানুষ যে আশা করছিলাম যে একজন স্বৈরাচার অগণতান্ত্রিক সরকার দেশ ছেড়ে পালিয়েছে, আমরা একটু স্বস্তি নিঃশ্বাস ছাড়ব। আসলে আমরা ওরকম কোনো আশা আমাদের পূর্ণ হয় না। আপনি যদি বাজারে দেখেন আলুর কেজি 90 টাকা, হ্যাঁ, পুরান আলু যেখানে নতুন আলু উঠার পরে 20 টাকা 25 টাকা কেজি হতো, আলু কেজি 90 টাকা, পেঁয়াজের কেজি 100 টাকার উপরে। আপনার এই যে এখন সবজির সময়, সবজি সকল জিনিস 60 টাকা 70 টাকা উপরে, যেই মূলা কেউ কিনতো না সেই মূলা এখন 70-80 টাকা কেজি। আপনার টমেটোর দাম এখনও 150 টাকার প্লাস। তা আমরা আসলে যেই আশা করছিলাম যে এই হাসিনা সরকার পলানে পরে বাংলাদেশে একটা শান্তি ফিরে আসবে, আমরা ওইরকম কোনো আশানুরূপ দেখি না। আর এই বর্তমান সরকারের কোনো ওরকম পদক্ষেপও নাই, ভূমিকাও নাই যে তারা আসলে বাজার সিন্ডিকেট ভেঙে জিনিসপত্রের দাম যে মানুষের আয়ত্তবিতে আনবে, এমন কোনো তাদের ভূমিকাও দেখতেছি না। হিন্দু মুসলিমের মধ্যে যে বাংলাদেশে বিবাদ চলছে, আদৌ কি এটা চলছে কিনা একটু আমি কিছু আপনার মুখ থেকে একটু জানতে চাই, যেহেতু আপনি হিন্দু সম্প্রদায়ের। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা আমরা ছোটকাল থেকেই দেখে আসছি। এখন পর্যন্ত আমরা এদেশে সুরক্ষিত আছি এবং ভালো আছি। কিন্তু ও ভাই যে বলল দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণ, আসলে দ্রব্যমূল্যটা এখন ঊর্ধ্বমুখী হয়ে গেছে,
যা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কিনে খেটে খাওয়া মানুষের পক্ষে চলাটা খুব কষ্টসাধ্য। সেক্ষেত্রে আমি বলবো সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। একটু আপনার কাছে আসতে চাই যে এই যে এক হিন্দু সম্প্রদায়ের এক ভাই বললেন যে আসলে যেটা হচ্ছে এটা একটা গুজব, আপনার কি মনে হয়, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষই পাশাপাশি বসবাস করতেছি। আসলে এটা হয়েছে ইসকন একটা উগ্র হিন্দুবাদী প্রতিষ্ঠান। ওদের যে নেতা এরকম হত্যাকাণ্ডের সাথে, আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, ওর ব্যক্তিগতভাবে এটা হয়তো হাসিনা ভারতে আছে, তারও এরকম ইন্ধন হইতে পারে এটা, কিন্তু বাংলাদেশে কোনো অপ্রীতিকর ঘটনা নাই। আমরা স্বাভাবিকভাবে বসবাস করতেছি। আমাদের গ্রাম অঞ্চল, ঢাকা, প্রত্যেকটা জেলা শহরে, বিভাগীয় শহরে সবাই শান্তিপূর্ণভাবে এরকম বসবাস করতেছে। আমাদের এখানে এরকম কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কোনো পরিবেশ ঘটে নাই এখন পর্যন্ত, আমি দেখি নাই। আচ্ছা, এখন যে অবস্থা বিরাজ করছে এতে কতটুকু সন্তুষ্ট আপনি? আজকে আগস্ট মাসের পর থেকে প্রায় 4 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু সবাই যে একই কথা বলছে, সাধারণ খেটে খাওয়া মানুষ, দ্রব্যমূল্য, চাল, ডাল, আলু, পেঁয়াজ সব এরকম নিয়ন্ত্রণের বাইরে। ভোক্তা অধিকার কিছুক্ষণ তদারকি করে, কিন্তু আসলে ওই সিন্ডিকেট আগের মতোই আছে, হয়তো ব্যক্তি পরিবর্তন হয়েছে। একদল খাইতো নেতা আমলারা ছিল, এখন অন্য দল, এরকম অনেকের মন্তব্য। তো আসলে বাজার সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের খুবই ঊর্ধ্বগতি। সামনে রমজান আসতেছে, আমরা হতাশায় আছি। দেশে এখন আল্লাহর রহমতে আমরা স্বাধীন মতে আমরা ভালোই চলতে পারতেছি। আগে চলতে পারতাম না, রোডে গাড়ি বেরোতে পারতাম না, অথচ সন্ত্রাসীরা আমাদেরকে হামলা করতে। আলহামদুলিল্লাহ আমরা এখন ভালোই চলতেছি। বাজার পরিস্থিতি অথচ এখন তো এমন হবে, কারণ আমাদের দেশে বন্যা হয়েছে, তরকারির দাম একটু বেশি, সমস্যা নেই, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। মানে এখন একটু সব কিছুর দাম বাড়তি, আসলে এরকম তো আর থাকবে না, কারণ সব জায়গায় বন্যাজন হয়েছে, আর ভারত থেকে পানি দিয়ে আমাদেরকে সব ডুবাইয়া দিছে। আর নাহলে তো আমাদের দেশের পরিস্থিতি আরও ভালো থাকতো, কারণ ভারত সরকার মুদিয়ে তো আমাদেরকে শেষ করে দিছে। দেখেন, আমাদের বাংলাদেশে যে অভ্যর্থনী যে বিষয়গুলা, হিন্দু মুসলিমের যে একটা দাঙ্গা লাগার যে একটা বিষয়, মানে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা চক্রান্ত বলতে পারি। এটা আমি বলতে পারি যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ, মানে যে র এজেন্ট বা কিছুদিন আগেই যে আমাদের সরকার প্রধান ছিলেন, স্বৈরাচার সরকারই বলতে পারি, তাদের যে শাখা প্রশাখা আছে, এইটা তাদের একটা চক্রান্ত। কিন্তু দেখেন, ভারত যেটা করতেছে বর্তমানে আমাদের দেশের যে অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে যে তারা যে হস্তক্ষেপ করতেছে, এটা আমি বলবো যে একদম অযৌক্তিক। কেন? যেই দেশের সকালটা শুরু হয় মুসলিম মেরে, এবার ঘুমাতে যায় মুসলিম মেরে, সেই দেশের মানুষ কিভাবে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে? যারা তাদের দেশেরই সম্প্রীতিটা বজায় রাখতে পারতেছে না, তারা আমাদের দেশের সম্প্রীতি নিয়ে কথা বলে। অথচ দেখেন, আমাদের দেশে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টিয়ান এবং আমাদের পার্বত্য অঞ্চল 13টা সম্প্রদায় আমরা একসাথে থাকতেছি, একসাথে খাচ্ছি, সেখানে কোনো প্রবলেম হচ্ছে না। আমরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছি, আমাদের ঈদে হিন্দুরা আসতেছে, তাদের পূজাতে আমরা যাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। হঠাৎ কি এমন হলো লাস্ট এই 2-3 মাসে যে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লেগে যাচ্ছে? এটা একদম সুপরিকল্পিত। সেটা হইতে পারে স্বৈরাচার সরকারের শাখা প্রশাখাদের ইন্ধন, অথবা আমাদের যে পার্শ্ববর্তী বন্ধু যে দেশ, সেই দেশের চক্রান্ত হতে পারে। এটা বিস্তারিত বলতে গেলে, নিজেদের দেশে যে সকল মানুষজন আছে, ওরা যেভাবে প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে, ওই ফেক নিউজগুলো থেকে দেখা যাচ্ছে যে ওরা বেশি আরও মানে ম্যালোপরেট হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের দেশের উপর জিনিসটা খুব বাজেভাবে এফেক্ট ফেলতেছে। আর যদি নিজেদের দেশে মানুষ যদি এরকম সচেতন হতো, বা নিজেদের দেশে মানুষ যদি প্রপার ফেক প্রোপাগান্ডা যদি না ছড়াতো, তাহলে দেখা যেত না যে এত উগ্রবাদী জিনিসটা ছড়ায় পড়তো। আর ওই জায়গা থেকে অনেকে দেখা যাচ্ছে যে ভালো কোনো উন্নয়ন হলে বা ভালো কোনো কিছু দেখা গেলে মানুষজন খোঁচাখুচি করবে, ওই জায়গা থেকে ওদের জিনিসগুলো আমি পজিটিভভাবে নিচ্ছি। বাট দিন শেষে নিজের দেশে যখন হার্মফুল এফেক্টগুলো হয়, তখন দেখা যাবে এই জিনিসটা আসলে খুব মানে ভাবায় আর কি, চিন্তাভাবনা করার জন্য আর কি। একজন সাধারণ নাগরিক হিসেবে ভারত উদ্দেশ্যে তো আমার তেমন কিছু বলা নাই। আমি যদি আর্ম ফোর্সের এরকম কোনো একজন পার্সন হতাম, তাহলে অবশ্যই কিছু দরকার ছিল। জিনিসটা খুবই একটা অন্যায় কাজ হচ্ছে। এখন ওই জায়গা থেকে জিনিসটা ওইভাবে উচিত ছিল না। রিসেন্টলি মমতা ব্যানার্জি যেই কথাটা বলছিল যে এই জাতিসংঘের কাছে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে আর্ম ফোর্স পাঠাতে চায়, ওই জায়গা থেকে তারা জিনিসটা ওই ফেক প্রোপাগান্ডাটা ইন্ডিয়াতে বেশি ছড়াচ্ছে। আর ওই জায়গা থেকে ফেক প্রোপাগান্ডা ইন্ডিয়াতে বেশি ছড়ানোর জন্য দেখা যাচ্ছে সম্পূর্ণ দায়ভারটা বাংলাদেশের উপর চাপা দিতে যাচ্ছে, যে আমরা কতটা নৃশংসভাবে তাদের একটা মানে স্টেক হোল্ডারদের বেশি অত্যাচার করছি, নির্যাতন করছি। আরও জিনিসটা একদম উচিত না। আর সার্বভৌমত্বের ওপর হামলা করলে বা ওইভাবে জিনিসটা আমরা তো ছেড়ে দিব না, কিন্তু জিনিসটা হচ্ছে আগে বোঝা ব্যাপার আছে। ওই জায়গা থেকে যদি ওরা পরবর্তী না বুঝতে চায়, জিনিসটা যদি কোনো পর্যায়ে ভুল অনেক কিছু ভুল জায়গায় চলে যায় জিনিসটা, তখন দেখা যাবে যে আমাদের কিছু একটা করতে হবে। তাছাড়া যতটা
দরকার ইউনূস সরকার আছে, উপদেষ্টা সাহেব, উনি যদি ভালোভাবে জিনিসটা হ্যান্ডেল করতে পারে তাহলে জিনিসটা আমাদের জন্য ভালো হয়। আলহামদুলিল্লাহ এখন নতুন স্বাধীনতা দেশের মধ্যে বাস করতেছি। আমার ইচ্ছেই ছিল আমি যেন অন্তত জীবিত থেকে স্বৈরাচারী শেখ হাসিনার একটা পতন দেখতে পারি, এটাই আমার আশা ছিল। আমি আলহামদুলিল্লাহ এখন এই নতুন একটা বাংলাদেশ পাই, আমি আলহামদুলিল্লাহ এখন শান্তিতে ঘুমাইতে পারতেছি, শান্তিতে কাজকাম করতেছি। যারা বলতেছে আগে ভালো ছিল, তারা আগে চাঁদাবাজি করে খাইতো, এখন কিনে খাচ্ছে, তাদের কাছে এখন ভালো লাগে না। আমি আগেও কাজ করে খাইতাম, এখনও কাজ করে খাই। আলহামদুলিল্লাহ আমার কাছে এখন নতুন স্বাধীন দেশ পাই, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে। এখন নতুন এই স্বাধীনতার বয়স 4 বছর প্লাস হতে যাচ্ছে, এখন 4 মাস। আলহামদুলিল্লাহ এখন গুম খুন দর্শন অনেকটাই কমে গেছে, আশা করি ইনশাল্লাহ আরও কমে যাবে। আর আমরা এখন বর্তমানে সর্বোচ্চ একজন উপদেষ্টা পাইছি, এই মুহূর্তে ওনার মতো যোগ্য আমি মনে করি না কেউ নাই। আর দেশি বিদেশি যে ষড়যন্ত্র চলতেছে, ওনার মতো উপদেষ্টা না থাকলে এখন ষড়যন্ত্র আরও বেড়ে যেত। তারপরে আমি ভারতকে বলবো, যেভাবে ওনারা ষড়যন্ত্র করছে একজন ব্যক্তির জন্য, একজন দলের জন্য, এটা কোনোভাবেই ওনাদের কাম্য না। ওনারা এটা পলিটিক্যালভাবে বুঝতে পারতেছে না, বা ওদের শিক্ষার অভাব আছে বলে ওনারা একজন দল আর একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য পুরো 18-20 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। ওটা সম্পর্ক করতে হবে দেশের সাথে, দেশের। ওনারা একটা দলের জন্য আমাদের দেশের সম্পর্ক নষ্ট করতে পারে না। আমরা ওদের সাথে ব্যবসা করি, ওরা আমাদের সাথে করে, ওদেরও প্লাস আমাদেরও প্লাস, কিন্তু ওরা একটা দলের জন্য যেভাবে অস্থিতিশীল করতেছে এটা কোনোভাবেই কাম্য না। দ্রব্যমূল্যর যে বর্তমান পরিস্থিতি, এতে আপনার একজন সাধারণ জন দ্রব্যমূল্যের পরিস্থিতিটা একটু মানে সিন্ডিকেট করতেছে ব্যবসায়িকরা, সাধারণ মানুষ কি তারা কিনতে পারে নাই, কেনাকাটা করতে পারে নাই। মনে করেন যে 1 কেজি পেঁয়াজ কিনবো, সে এখন 250 গ্রাম পেঁয়াজ কিনতে হয়। সব জিনিসের যে দ্রব্যমূল্যের দামটা বাজারে একটু চড়া হয়ে গেছে, এই জন্য সাধারণ দেশের জনগণের জন্য, সারা বাংলাদেশের জনগণের জন্য মানে খুবই একটা বিপদসংকটের ভিতরে আছে। এটাকে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বিপুল আবেদনের সাথে বিনয় করতেছি যে সেই যে দ্রব্যমূল্যটা বাজার নিয়ন্ত্রণটা সে যে যত সম্ভব দ্রুতভাবে বাজার নিয়ন্ত্রণটা যে সে খুব দ্রুতভাবে ক্লিয়ারেন্স করে, যান সাধারণ মানুষের জনগণের স্বাধীনতা যে সে ভোগ করতে পারে। প্রিয় দর্শক, জনতার ভাবনা অনুষ্ঠানে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আসলে দেখেন, বিগত 16 বছর স্বৈরাচার যে সরকার ছিল, এই সরকার আমাদের দেশের নানানভাবে লুটপাট করে বিদেশি অর্থ পাচার করছে। এখন আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার আমাদের দেশে আসছে, একটা ছাত্রকে যখন ক্লাস 1 থেকে সে ভর্তি হয়ে কিন্তু আস্তে আস্তে সে ইন্টার লেভেল বা অনার্স তারপরে মাস্টার কমপ্লিট করে। সো ডক্টর ইউনূস সরকার প্রথমত আমাদের দেশে এখন একটা হাতে নিছে, ধরে কিন্তু আপনার একটা ছাত্র কিন্তু 1 লাফে কিন্তু মেট্রিক বা অনার্স কমপ্লিট করতে পারে না। ওনারও কিছু ভুল ত্রুটি হয়তো বা থাকবে। মানুষ জন্মের পর থেকে মানুষ কিন্তু হাঁটা শিখে না, আস্তে আস্তে সে হাঁটা শিখবে। আওয়ামী লীগ সরকার যখন প্রথম ক্ষমতা আসছে তখন কি তারা উন্নয়ন করে ফেলছে, উন্নয়ন করে না, তখন কি তারা দ্রুত সংস্কার করতে পারে না। তারাও কিন্তু ধীরে ধীরে হয়তো বা তাদের ইয়াটা লং প্রসেসিং ছিল। সেক্ষেত্রে আমাদের ডক্টর ইউনূস সাহেবকে অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে। আর দ্বিতীয় হলো গিয়ে দেশের যে বর্তমান যে সিন্ডিকেট নিয়ে যে কথাবার্তা আমরা দেখতেছি প্রতিনিয়ত, আসলে সিন্ডিকেট ভাঙতে হলে আপনাকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। সিন্ডিকেটে আপনি একটা সিন্ডিকেটে একদিনে ব্যবসা করে 10 লাখ 20 লাখ অ্যাবভ। এখন আপনি যা তাকে ধরে জরিমানা করেন 1 লাখ 1.5 লাখ 2 লাখ, এভাবে যদি আপনি জরিমানা করেন তাহলে সিন্ডিকেট কখনোই বাংলাদেশে কখনোই সিন্ডিকেট রিমুভ হবে না। সিন্ডিকেট রিমুভ করতে হলে আপনাকে কঠোর শক্ত আইন প্রয়োগ করতে হবে, যে আইন প্রয়োগ করলে দেশের আরও 16 কোটি 18 কোটি জনগণ দেখবে, এবং যারা সিন্ডিকেটে জড়িত তারাও দেখবে যে এই আইনটার মাধ্যমে একটা ব্যক্তি মৃত্যুদণ্ড হয়েছে বা 16 বছর বা 12 বছরে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। যদি এরকম কিছু আইন প্রয়োগ করে তাহলে দেশের অবশ্যই সিন্ডিকেট মুক্ত হবে। আমাদের দেশের যে পরিস্থিতি, বন্যার কারণে অনেক কৃষিরা ফসল ফলাতে পারে নাই। আর বিশেষ করে শেখ হাসিনা সরকার যেরকমভাবে সিন্ডিকেট করে বিজনেস করে গেছে, এখন যাদের কাছে বাজারজাতে পণ্য আছে তারা একটা সিন্ডিকেট নেওয়া মানে এমনভাবে বসে রয়েছে যে ছাড়তেছো না আর দিতেছো না, যার কারণে আমাদের সংকটটা। এখন আমাদের উচিত হবে যে যারা আছে তত্ত্বাবধায়ক সরকার যারা আছে, যারা এই জিনিসটা এখন দেখতেছে, দেশে চালাইতেছে, তাদের উচিত যে মনিটরিং করে এভাবে যে প্রত্যেকটা গুমের ভিতরে গুডাউনের ভিতরে যে কোল্ড স্টোরেজে যে মালপত্র আছে এগুলো যদি বাজারজাত ঠিকমতো করতে পারে, বাজার যদি মনিটরিং করতে পারে, তাহলে আমাদের এই খাদ্য সংকটটা পরিপূর্ণ হবে। এবং আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, যারা
ফ্যাসিস্ট সরকারের যে হাসিনা তার সাথে আতঙ্ক যেভাবে দেশ চালাইছে, হ্যাঁ, তো ওইভাবে তো আর বর্তমান সরকার পারবে না, কারণ সে তো ফেয়ার। যদি অতি দ্রুত নির্বাচন দেয়, নির্বাচন দিলে হয়তো দেশের পরিস্থিতি ঠিক হবে, এবং আমরাও চাচ্ছি যে খুব দ্রুত নির্বাচন হোক। নির্বাচন হলে দেশে যে পরিস্থিতি যা আছে, যত সমস্যা আছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো। এটা তো খুবই বাজে কাজ হয়েছে। একটা কনসুলেন্ট হচ্ছে ওই দেশের আমাদের সার্বভৌমত্বের প্রতীক, তারা এই আমাদের সার্বভৌমত্ব হিট করছে, সেটা খুবই বাজে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং আমাদের যে অথরিটি আছে এখন সরকার, তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন এইটা হচ্ছে জাতিসংঘ উত্থাপন করে। ভিয়েনা কনভেনশন 1961-এর যে ইয়াটা আছে, ওটার অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই আঘাতটা হচ্ছে আমরা কিন্তু যথেষ্ট ম্যাচুরিটির পরিচয় দিয়েছি এর আগেও, যখন আমাদের চিটাগাংয়ে লয়ারকে খুন করা হলো ইসকনকে কেন্দ্র করে, তো আমরা কিন্তু সবাই সমস্ত ধর্মবর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা যে স্যাবোটেজটা করতে চাইছিল একটা দাঙ্গা টাইপের, সেটা থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি। এখন তাদের নতুন চাল হচ্ছে তারা আমাদের অ্যাম্বাসিতে হিট করছে, আমরা যাতে তাদের অ্যাম্বাসিতে হিট করি এটা নিয়ে তারা হয়তো কোনো পলিটিক্স করবে, ডিবি স্টেট কাজ করবে। তো এই ব্যাপারটা হচ্ছে আমি জোর দেবো এখন হচ্ছে সার্ক নিয়ে জোর দিয়ে আমি আমাদের প্রতিবেশীদের সবার সাথেই এটা নিয়ে আলাপ করতে বলবো, কর্তৃপক্ষকে সবার সাথে কথা বলে আমাদের যে জিওপলিটিক্যাল যে ব্যাপারটা, সেটা কোনো দেশের সাথেই কিন্তু ভারতের ভালো সম্পর্ক না, প্রতিবেশী যারা আছে, তো সবাইকে সাথে নিয়ে আমরা ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। বলে আসছে সেই স্বাধীনতার পর থেকেই আমাদের বন্ধু রাষ্ট্র, একটা বন্ধু রাষ্ট্র হতে গেলে কী কী যোগ্যতা থাকা লাগে, এই যোগ্যতাটা কিন্তু ভারতের নেই। আজকে যদি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হতো, তাহলে কি আমাদের বর্ডারে মানুষ মারতো, আমাদের পানি থেকে তলিয়ে দিত? কখনোই দিত না। আজকে 24-এর গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা তখন বাংলাদেশ থেকে পালিয়ে গেল, ঠিক তখনই সেই স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে কে? ভারত দিয়েছে, দিল্লি দিয়েছে। তাহলে দিল্লিকে আমাদের বন্ধু হতে পারে? কখনো হতে পারে না। সেই দিল্লি কি করছে? আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, ইসকনকে উস্কে দিচ্ছে। ইসকন যে একটা সংগঠন, সন্ত্রাসী সংগঠন, এ দিল্লির প্রেসক্রিপশনে করছে। আমাদের যে আগরতলায় যে দূতাবাসটা রয়েছে, হাইকমিশন রয়েছে, গতকাল সে হামলা করছে। তাহলে ভারতে ঘুরছে এগুলো, তাহলে ভারত আমাদের বন্ধু হলে কী হবে? বন্ধু হতে গেলে কোনো রাজনৈতিক দলের হলে হবে না, বন্ধু হতে হলে দেশের হতে হবে, দেশের সার্বভৌমত্ব হতে হবে, দেশের জনগণকে হতে হবে। আপনি যদি একটা রাজনৈতিক দলের বন্ধু হন, বাংলাদেশকে কখনো তাদের মেনে নেবে? কখনোই মেনে নেবে না। এই জন্য ভারত আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে বারবার যে ভারত আমাদেরকে দখল করে নেবে, আমাদের বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করবে। আর বাংলাদেশের জনগণকে হাতে চুরি পরে বসে থাকবে? বাংলাদেশের জনগণকে হাতে চুরি পরে বসে থাকা জাতি কখনো নাই। আমরা পাকিস্তানকে লাথি মেরে খেতে দিয়েছি। ভারত বলে আমাদের স্বাধীনতার সময় আমাদের সহযোগিতা করেছে, বিশাল বড় ভূমিকা রাখছে। এই সহযোগিতার পিছনে ভারতের সবচেয়ে স্বার্থ ছিল বেশি। আজকে পাকিস্তান থেকে আমাদের ডিভাইডেড করে ভারতের সুবিধা হাতিয়ে নিয়েছে। আজকে যদি আমরা এক থাকতাম, ভারত এই শক্তিটা প্রয়োগ করতে পারতো না। ভারত বলে যে আমাদেরকে নাকি খাওয়াই পরে মানুষ করছে ভারত। আরে ভাই, তাহলে আমাদের বাংলাদেশের যে জনগণ রয়েছে, মানুষ রয়েছে, তারা কি কর্ম করে না? আমাদের বাংলাদেশে কোনো সম্পদ নয়? আমরা কি আমাদের ভাইরা বিদেশে যাচ্ছে না, প্রবাসে যাচ্ছে না? তাহলে ভারত আমাদের কীভাবে খাওয়াই পরে মানুষ করছে? আমরা যদি ভারতের চিকিৎসার জন্য না যাই, ভারত তাদের মেডিকেল বন্ধ হয়ে যাচ্ছে, না খেয়ে মরছে। তাহলে ভারত আমাদের কীভাবে খাওয়াই পরে মানুষ করছে? এই জন্য ভারতকে বলছি আমরা, আপনারা যদি আমাদের বন্ধু হতে চান, বন্ধুর মতো সুভাবে সচেতনভাবে আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে বৈঠক করুন। আমাদের হাইকমিশন এখানে হামলা করলে আমরা কিন্তু ছাড় দেব না। ফ্যাসিস্ট সরকার যা করে গেছে, দেশটার যে পরিস্থিতি রেখে গেছে, বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি দেশের, তারা কোনোভাবেই আমরা সুষ্ঠুভাবে নেই। আমরা কেউ কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি না। প্রতিদিন দ্রব্যমূল্যের তালিকার দাম বাড়তেছে। যারা আমরা এই ঢাকা সিটিতে ভাড়া থাকি, ভাড়া বাড়তেছে। আসলে কি করার আছে? কিছু তো করার নেই। আপনি দেখেন, ফ্যাসিস্ট সরকার উৎখাতনের পরে আজ পর্যন্ত
যেই অবস্থা বাংলাদেশের হয়েছে বা ডক্টর ইউনূস স্যার যে পর্যন্ত হালটা ধরে রেখেছে, আমি মনে করি যে ডক্টর ইউনূস স্যারের সবচাইতে বড় ভূমিকা হবে ভারত সরকারকে অ্যাভয়েড করা। ভারত আমাদের একটি প্রতিবেশী দেশ, তাদের সাথে আমাদের বন্ধুত্ব সুলভ আচরণ রাখাটাই শ্রেয়। বাট তারা যদি সেটা না মনে করে, তারা যদি মনে করে যে আমরা শুধুমাত্র তাদের স্বার্থ হাসিল করবে এবং তাদের দাসত্বই করব আমরা, এটা তারা ভুল করতেছে। সেক্ষেত্রে আমাদের দেশে যে ধরনের ভূমিকা পালন করা উচিত, আমাদের সরকারের আরও অ্যাগ্রেসিভ হওয়া উচিত। বাংলাদেশ বর্তমানের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা যারা আছি, ভারত সরকার যেভাবে নাকি আমাদের উপরে বিভিন্ন মিথ্যা ক্লেম বা ব্লেমগুলো দিচ্ছে, যেমন এই যে চিন্ময়, ওকে যে ধরে নিয়ে গেল, একে নিয়ে এখন একটা তোল কালাম শুরু করছে তারা। ভারত বোঝাতে চাচ্ছে যে তাদেরকে আমরা, তারা সংখ্যা লঘু দেখে তাদেরকে আমরা অন্যায় অত্যাচারভাবে, হিন্দুদেরকে অন্যায় অত্যাচারভাবে মারা হচ্ছে, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, এরকম কোনো কিছু কি আপনি দেখতে পাচ্ছেন? বা আমরা সাধারণ নাগরিক, হিন্দু আমাদের অনেক কলিগ আছে, হিন্দু আমার রুমমেট আছে, আমার রুমমেটকে যদি আপনি জিজ্ঞেস করেন সে কি বলবে জানেন? সে বলবে আমি অনেক ভালো আছি। কিন্তু আপনি ভারতের দিক থেকে, ভারতে জিজ্ঞেস করেন, ভারতের কাছ থেকে জানতে চান, তারা বলবে যে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এটা হচ্ছে কি পুরাটাই একটা দাঙ্গা, একটা মানে অরাজকতা তৈরি করার জন্য এই কাজগুলো তারা করতেছে। প্রিয় দর্শক, এতক্ষণ সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মন্তব্য শুনলাম। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আমরা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।